মির্জা ফখরুল যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো, যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল করে এবং একই সঙ্গে যদি ছাত্ররা সরকারেরও পার্ট হয়, অলরেডি তো আছে, তিনজন তো ছাত্র প্রতিনিধি সরকারের অংশ, তাই যদি হয় তাহলে তো সেটা নিরপেক্ষ থাকলো না। আপনারা মাথায় রাখুন, তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট হলো যে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন একটা সরকারের অধীনে, মানে নির্বাচনের সময় এমন একটা সরকার দায়িত্ব পালন করবেন যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই নির্বাচনের অংশ হবেন না। তাদের কোনো প্রার্থী নির্বাচনে থাকবে না, অথবা কোনো প্রার্থীর পক্ষে তারা কোনো ধরনের ভূমিকা পালন করবেন না। এই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। এখন যদি এই সরকারে যারা আছেন, যেমন যে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন, তাদের মধ্যে কেউ একজনকে দেখলাম, উনি বলেছেন যে উনি আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নেই, বলেছেন উনি, কিন্তু ওনার আচার আচরণ তা প্রমাণ করছে না। ওনাদের আচার আচরণে মনে হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এদের কর্মকাণ্ডের সঙ্গে তারা সরাসরি জড়িত। তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু এদের পক্ষে কথা বলছেন। এবং তারও যে বড় কথা, তাদের যে এলাকা আছে বাংলাদেশে বিভিন্ন এলাকায়, যারা যেখানে এলাকায় থাকেন, যার যেখানে বাড়ি, সেখানে যদি আপনারা ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করেন, আপনারা জানতে পারবেন সে এলাকায় কিন্তু তাদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি ওখানকার মানুষ দেখতে পাচ্ছে। তাহলে তারা কিভাবে নিরপেক্ষ থাকবেন? তাহলে এই সরকারের উপর নির্বাচনের দায়িত্বটা কিভাবে দেওয়া হবে? এই যে কথাগুলো, এই যে সমস্যাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু, এই সন্দেহগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা স্পষ্ট হয়ে গেছে। এবং সেই বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলি আপনি কিন্তু উড়িয়ে যেতে পারেন না। যে অভ্যুত্থানের পরে অগাস্ট মাসে একটা জাতীয় সরকার দরকার ছিল এবং তার প্রস্তাব তারা দিয়েছিল, মানে ছাত্ররা দিয়েছিল, বিএনপি রাজি হয়নি। এবং বিএনপি বলছে আমরা বরং নির্বাচনের পরেই হবো। যদি এটা বিএনপি করে থাকে, বিএনপি বন্ধটা কি করেছে? যদি একটা জাতীয় সরকার হতো, সেই সরকারটা কি নির্বাচিত সরকার হতো না তো? বিএনপি যদি নির্বাচিত সরকারের পর, নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায়, তাদের সমস্যাটা কোথায় আমি কিন্তু বুঝি না। বড় অভিযোগ উত্থাপন করেছেন। সেই বড় অভিযোগটা হলো বিএনপি নাকি আরেকটা ১-১১ পরিকল্পনা করছে। আমার প্রথম প্রশ্ন, ১-১১ হলে পর বিএনপির কি লাভ? এই প্রশ্নের জবাব নাহিদ ইসলাম দিন, শুনি একটু। আর ২ নম্বর হলো, যদি এই ধরনের পরিকল্পনা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তার মানে গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে বিএনপি সমালোচনা করছে, তার মানে কেন আমি বুঝতে পারছি না নাহিদ ইসলাম বিএনপির সঙ্গে একটা বিরোধ স্পষ্ট করে তুলছেন এবং সেটাকে ইনভাইট করছেন। বিএনপি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, নাহিদ ইসলাম বলছেন। নাহিদ ইসলাম কি বিএনপির চেয়েও বড় বিএনপি? আমার কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়নি। আমি জানি না আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা। তবে এটা তারা যে দলবদ্ধভাবেই চিন্তা ভাবনা করেই বিএনপির বিরুদ্ধে নেমেছেন সরাসরি, তার আরেকটা প্রমাণ আমি পেলাম, যেটা হলো আসিফ মাহমুদ, আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, এর আগে যে কথাটা বলেছেন সে কথার মধ্যে আমি কিন্তু একটু সন্দেহ পাচ্ছি। সেটা কি, যে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। তার মানে উনি যদি রাজনীতি করেন তাহলে সরকার থেকে বের হয়ে করবেন, মানে উনি যদি নির্বাচন করেন তাহলে সরকার থেকে বের হয়ে করবেন। তো উনি যদি নির্বাচনে যাওয়ার আগেই সরকারের থেকে নির্বাচনের সমস্ত কিছু ঠিকঠাক করে একদম নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করে মনোনয়ন পত্র দাখিল করেন, সেটাকে আমরা কি বলবো? এরকম নমুনা আমরা দেখছি, ওনারও দেখছি। ওনার বাড়ি কুমিল্লা, মুরাদনগরে অনেক খবরই তো পাই। ওনার এলাকায় উনি নিয়মিত যে কি করছেন সেটা আমরা খবর পাচ্ছি। কাজেই ওইটা কোনো কথা না যে আপনি এখন মাঠ ঠিকঠাক করলেন ক্ষমতায় থেকে, শেষ মুহূর্তে যে ক্ষমতা ত্যাগ করে আপনি নির্বাচন করলেন, ভাই এটাও ঠিক হবে না। মানুষকে বোকা মনে করা মনে হয় ঠিক না।